আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজ উপন্যাসের 89তম পর্ব দিয়ে। আকস্মিক থাপ্পড়ে রিদওয়ানের ঠোঁট দুটি কেঁপে ওঠে প্রচণ্ড আক্রোশে। সে দাঁতে দাঁত চেপে খুব আড়াল করে। মজিদ হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপা স্বরে বললেন, এমন বোকামি কি করে করলি? এখন কে বাঁচাবে? রিদওয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে যা রিদওয়ানের জন্য বিপজ্জনক। মুত্তালিব যেখানে সেখানে ফেলে চলে আসছে জানলে সে এই দায়িত্ব দিত না, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেল। এখন তাকে একমাত্র মজিদ বাঁচাতে পারেন। খলিল মিইয়ে যাওয়া গলায় বলল, ভাইজান, ও বুঝে নাই না বুঝা কইরা ফেলছে। মজিদ চেয়ারে বসলেন। জগ থেকে ঠকঠক করে পানি খেয়ে বললেন, যা করেছে করেছেই, কিন্তু শেষে কি বোকামিটা করলো? লাশ কেউ ঝোপে ফেলে আসে? রিদওয়ান মুখ খুলল, আমি মুত্তালিব কাকারে বলছিলাম লাশটা আজমপুরে হাওরে ফেলে আসতে। রিদওয়ানের কথা যেন আগুনে ঘি ঢালল। মজিদ উঠে দাঁড়ান। রিদওয়ানের পিঠে এক নাগারে কয়েকটা থাপ্পড় বসিয়ে খিটখিট করে বললেন, তুই চুপ থাক হারামজাদা। রিদওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মজিদ খলিলের দিকে তাকিয়ে বললেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? খলিল চট করে উঠে দাঁড়ালেন। মজিদ মাথায় টুপিটা ঠিক করে রিদওয়ানকে বলল, তুইও আয় সাথে। রিদওয়ান পথ আটকে বলল, কাকা, একটা কথা ছিল। আবার কি বলবি তুই? গতকাল রাতে ভাঙা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখেছি। মজিদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইয়াকুব আলী শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি, যিনি ইসলামের আদর্শে চলাফেরা করেন। নিজের সর্বত্র বিলিয়ে দেন গরিব দুঃখীদের, কিন্তু মজিদকে টেক্কা দিয়ে মাতব্বরি পদটা ছিনিয়ে নিতে পারেননি। তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি। মসজিদের সাথে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আছে। গত 4 বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মসজিদকে হতে হচ্ছে। 4 বছর আগে ইয়াকুব আলী সৌদিতে ছিলেন। সৌদি থেকে এসেই সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন। এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে মানে তো বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা আছে। মজিদ আন্দাজ করে নিলেন সেদিনের সমাবেশের ঘটনা থেকে ইয়াকুব আলীর কিছু তো সন্দেহ হয়েছে। তিনি রিদওয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, বিপদের জল চারদিকে, তার মধ্যে তুই আবার আরেকটা অঘটন ঘটালি। রিদওয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, আমি বাকিগুলো সামলে নেব। রিদওয়ানের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গায়ে আগুন ছড়িয়ে দিয়েছে। তিনি কটাক্ষ করে বললেন, তুই আমার বা করবি। অপমানে রিদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে খলিলের দিকে তাকায়। খলিল চোখের দৃষ্টি ফিরিয়ে নেন। মজিদ রাগে ফুঁসছেন। তিনি মেঝেতে থুতু ফেলে বেরিয়ে পড়লেন। মজিদের সাথে খলিলও বেরিয়ে গেলেন। রিদওয়ান অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। তারপর গজের পানি দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে পড়ল। রিনু আলগো ঘর থেকে দৌড়ে অন্দরমহলে চলে আসে। সে আলগো ঘরে ঝাড়ু দিতে গিয়েছিল। তারপর পরই মজিদ খলিল ও রিদওয়ানের কথা শুনেছে। বাড়িতে আমিনা আর আলো আছে। লতিফা পদ্মজার সাথে গিয়েছে। রেনু রান্নাঘরে এসে 4-5 গ্লাস পানি খেলো। তারপর তার বুক কাঁপছে। সে বাকহারা। পূর্ণাকে রিদওয়ান আর খলিল খুন করেছে। এটা শুনে তার মাথা ভনভন করছে। আজিদের বাড়ির আঙিনা শূন্য, কাউকে দেখা যাচ্ছে না। আমির চারপাশে চোখ বুলিয়ে সোজা ঘরের ভেতর ঢুকে পড়ল। আসমানি হঠাৎ আমিরকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে নিজেকে ধাতস্থ করার পূর্বে আমির তার গলা চেপে ধরল। আসমানি আকস্মিক ঘটনায় হতবম্ব। সে দ্রুত আমিরের হাত চেপে ধরে। আমির দাঁতে দাঁত চেপে বলল, একটা মিথ্যা বললে সোজা নরকে পাঠিয়ে দেব। মা ঝি। আসমানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না। এখনই বুঝি দম বেরিয়ে যাবে। তার মুখ দিয়ে ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ বেরিয়ে আসে। আমির আসমানি হাঁটুতে লাথি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয়। তারপর চুলের মুঠি ধরে শক্ত করে। আসমানি কাশতে থাকে। হৃৎপিণ্ড আরেকটু হলে ছুটে যেত। শ্বাসনালী ছিঁড়ে রক্ত বেরিয়ে আসতো। তার মনে হচ্ছে সে নতুন জীবন পেয়েছে। আসমানি জোরে জোরে নিঃশ্বাস নেয়। রাগে আমিরের কপালের রগ ভেসে উঠেছে। পারলে সে আসমানিকে পিষে ফেলে। আমির গলার আওয়াজ নিচু করে বলল, পূর্ণার সাথে কি হয়েছিল?
আসমানের চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে আমিরকে যতটুকু চিনে গতকালই আন্দাজ করে ফেলেছিল আমি দ্রুত সব ধরে ফেলবে, কিন্তু এত দ্রুত ধরে ফেলবে ভাবেনি। আসমানি কথা বলার জন্য উদ্যত হলো, তখন আমির হুমকি দিল, একটা অক্ষর মিথ্যে বললে এখানেই পুঁতে যাব, সত্য বলার সুযোগ দেব না। আমিরের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি। 2 বছর আগের কথা, তাদের দলের একজন বিশ্বাসঘাতকতা করেছিল। আমির সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে এসেছিল। আসমানি কাঁদো কাঁদো হয়ে বলল, চুল ছাড়ো কইতাছি। আমির আরও শক্ত করে ধরে। আসমানি আর্তনাদ করে উঠল। সে যত সময় নিবে তত বেশি অত্যাচারিত হবে, তাই দ্রুত সব বলে দিল। আমির আসমানিকে ছেড়ে দেয়। ঘরের দরজার সামনে এসে দাঁড়ান মালেহা বানু। তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি। আমির চলে যেতে উঠে দাঁড়ায়। আসমানি তড়িৎ গতিতে উঠে বলল, কিছু খাইয়া যাও। আমির শুনেও না শোনার ভান করে মালেহা বানুর পাশ কাটিয়ে চলে গেল। মালেহা বানু অবাক চোখে আসমানিকে দেখছেন। মাতব্বরের ছেলে তার ছেলের বউকে মারল কেন? তিনি প্রশ্ন করতে গিয়েও করলেন না। তীব্র কৌতূহল চাপা দিয়ে দরজা ছেড়ে নিজের ঘরে চলে গেলেন। শফিক আমিরের হাতে খুন হওয়ার পর মালেহা বানু অসুস্থ হয়ে পড়েন। তিনি জানেন শফিক নিখোঁজ। আসমানি এবং আজিজ শফিকের পরিণতি জানে। তারা কেউ শফিককে হারিয়ে একটুও ব্যথিত নয়। পাপের রাজত্বে প্রয়োজনে সহযোগী পাওয়া যায়, আপনজন নয়। মালেহা বানু এ সম্পর্কিত কিছুই জানে না। তিনি সব সময় নীরব। পাড়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। 2 ছেলে অর্থ উপার্জন করছে, এই তো অনেক। তিনি রানীর মতো আছেন, আর কি লাগে। তার রাগটা আসমানির উপর। আসমানির সাথে শফিকের দৃষ্টিকটু ঘেঁষাঘেঁষি তিনি অনেকবার দেখেছেন। এ নিয়ে কথা শোনাতে গেলে শফিক ও আজিদ দুজনেই ক্রুদ্ধ হতো। তাই তিনি অনেকদিন হলো আসমানির সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আজিদের সাথে দেখা হয়। আজিদ আমিরকে দেখে বলল, শুনলাম পূর্ণা নাকি খুন হইছে। আমির উত্তর দিল না। সে আজিদকে এড়িয়ে যায়। আজিদ ঘাড় ঘুরিয়ে আমিরের উপর কটমট করে তাকায়। সে তার বড় ভাই শফিকের কথা শুনে এদের সাথে যুক্ত হয়েছিল। সেখানে দেখা হয় আসমানির সাথে। আসমানি সুন্দরী, রূপের ঝলকে পুরুষ মানুষকে কাত করার ক্ষমতা আছে তার। আজিদ মাঝে মধ্যে পাতালে যেত, তাও আসমানির সাথে সময় কাটানোর জন্য। আসমানি একাধারে পাতালের প্রতিটি পুরুষের সাথে রাত কাটাতো। আজিদ প্রথম অবাক হয়েছিল, একটা মেয়ে কী করে এতটা খারাপ হতে পারে। তারপর অবশ্য জেনেছে আসমানি তার জন্মদাত্রীর মতোই হয়েছে। আমিরের দাদি নূরজাহানের সঙ্গী হিসেবে তার একজন বান্ধবী ছিল। সেই বান্ধবীর মেয়ে আসমানি। মায়ের পেশা মেয়ে পেয়েছে। আসমানির 16 বছর বয়স থেকেই তার গ্রামে কুকুরটি করে বেরিয়েছে। গ্রামের সালিশে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল, তখন মজিদ হাওলাদার আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দিল। আজিদ এমন একটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে সংকোচ করেছিল, কিন্তু তার বড় ভাই বিয়েটা সমর্থন করে। এখানে আজিদের আর কিছু বলার ছিল না। সে আসমানিকে বিয়ে করে। তবে ইদানিং একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে। আসমানির কখনো বাচ্চা হলে সে মানতে পারবে না এই বাচ্চা তার। এই নিয়ে সে যন্ত্রণায় আছে। মনে মনে হাওলাদার বাড়ি আর মৃত শফিকের উপর ক্ষিপ্ত সে। গত কয়েকদিনে ভেবে এসে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে সে আরেকটা বিয়ে করবে। আজিদ সোজা কলপারে চলে আসে। আজ বিকেলে তাকে রওনা হতে হবে। মালেহা বানুর অসুস্থতা বেড়েছে। শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন সময় বোধ হয় রাত 9টা। আমির অন্দরমহলে না গিয়ে সোজা আলগো ঘরে প্রবেশ করল। গাঢ় অন্ধকারে আলগো ঘর ডুবে আছে। চারদিক এতটাই নির্জন যে মনে হচ্ছে মৃত্যু নেমে এসেছে চারদিকে। খলিল মজিদ বাড়িতে নেই। তারা লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত। দুজনে মোড়ল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে। আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত। প্রমাণ নষ্ট করা তাদের বাঁ হাতের কাজ। আমির বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে দেশলাই বের করে হারিকেন জ্বালালো। মগা বিকেলে বেরিয়ে গেছে। তাই আলগো ঘরে শুনশান নীরবতা। নয়তো অন্যবার মগার নাক ডাকার শব্দে আলগো ঘরে টেকা যায় না। আমির তার খয়েরি শার্টের পকেট থেকে একটা লাল ছোট খাম বের করলো। তারপর হারিকেনের সামনে বসলো। পাশের ঘরে ধপ করে শব্দ হয়। আমির সে ঘরে উকি দিয়ে দেখলো বিড়াল ছুটোছুটি করছে। নিশ্চয়ই ইঁদুর দেখেছে।
সে হারিকেন নিভিয়ে বাইরে বেরিয়ে আসে, লাল খামটি পায়জামার পকেটে রাখে। অন্দরমহলের চারপাশ ঘিরে জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। আমির জোনাকি পোকাদের ভিড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল, কিছুটা সুন্দর, কিছুটা দুঃখের, অথচ সবটাই শব্দহীন। আমির কিছু একটা ভেবে অন্দরমহলে প্রবেশ করে। লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পথ আটকে বলল, ভাইজান, পদ্মর কি হইল বুঝতাছি না, কথাবার্তা কয় না। লতিফা চিন্তিত। আমির প্রসঙ্গ পাল্টে বলল, আমি থাকবো এখানে, তুই রান্না বসা। কথা শেষ করে উপরে উঠে গেল আমির। লতিফা রান্নাঘরে চলে যায়। আমির আজ পদ্মজার সাথে থাকবে শুনে সে কেন জানি খুব খুশি হলো। পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমির সারাক্ষণ ঘরের ভিতরে আঠার মতো লেগে থাকতো, না নিজে বের হতো আর না পদ্মজাকে বের হতে দিত। এ নিয়ে ফরিনা, রানী, নূরজাহান ও আমিনার কত কথা ছিল। লতিফার ঠোঁটে হাসি ফুটে উঠল। অতীত এত সুন্দর কেন হয়? দ্বিতীয় তলায় উঠতেই আমিরের শরীর কাঁটা দিয়ে ওঠে। বারান্দা জুড়ে উত্তরে হাওয়া বইছে। আকাশের তারা ও চন্দ্রের আলো ছাড়া আর কোনো আলো নেই। এমন একটা পরিবেশে মিনমিনিয়ে কেউ কাঁদছে। বড্ড অচেনা এই কান্না, যেন কোনো অশরীরই শত জনমের দুঃখ একসাথে মনে করে কাঁদছে। আমি দ্রুত পায়ে পদ্মজার ঘরে আসে। ঘরের প্রতিটি কোণা অন্ধকারে তলিয়ে আছে। বাতাসে একটা ভারী কান্না ভেসে বেড়াচ্ছে। আমির আন্দাজে বিছানার পাশে এসে দাঁড়ালো। বিছানার পাশে একটা টেবিল আছে। সেই টেবিলে হারিকেন থাকে আর ড্রয়ারে থাকে দেশলাই। আমির দেশলাই বের করে হারিকেন জ্বালালো। ঘাড় ঘুরিয়ে দেখলো দেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসে আছে পদ্মজা। সে কাঁদছে, কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। তার করুণ কান্না এসে আমিরের বুক ভিজিয়ে দেয়। ও বাড়ির অবস্থা ভালো নেই। প্রেমার গা কাঁপিয়ে জ্বর এসেছে, চোখ খুলে তাকাতে পারছে না। বাসন্তী পড়ছেন বড় কষ্টে। একদিকে পূর্ণার সমাপ্তি, অন্যদিকে প্রেমার গা কাঁপানো জ্বর। মৃদুলের গলা ভেঙে গেছে, বড্ড এলোমেলো হয়ে গেছে সে। বাবা মায়ের বড় আদরের একমাত্র ছেলে, কখনো মায়ের হাতে মার খেয়েছে কিনা সন্দেহ। তার প্রাপ্তির খাতা সবসময় পরিপূর্ণ ছিল। সে কখনো কষ্টে কাঁদেনি, বাস্তবতা দেখেনি। সোনার চামচে খেয়ে বড় হওয়া আহ্লাদি আদরে ছেলে। তার জন্য ওই ধাক্কাটা মৃত্যুর মতো। সে স্বাভাবিক হতে কত সময় নেবে কে জানে। অথচ সব কিছু ছেড়ে পদ্মজা অন্দরমহলে চলে এসেছে, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এই জায়গায় সারাক্ষণ বসেছিল, তারপর হুট করে অন্দরমহলে চলে আসে। সাথে খণ্ড খণ্ড মেঘ আষাঢ়ি দুই চোখে জড়ো করে নিয়ে আসে। আমির কথা বলার জন্য উদ্যত হলো। সে টের পেল তার হৃৎপিণ্ডের গতি বেড়েছে। এমন কেন হয়? পদ্মজা কোন আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই আমিরের গলা শুকিয়ে আসে? কয়দিনের দূরত্বে মানুষটার চোখের দিকে তাকাতেও সংকোচ হচ্ছে। অথচ ফেলে আসা দীর্ঘ 6 বছরের প্রতিটি রাত দুজন দুজনের বুকের সাথে লেপ্টে কাটিয়েছে। কত উছলে পড়া জ্যোৎস্না রাতে তারা ভালোবাসার গল্প রচনা করেছে। আমির রইসই বলল, চলে এলে কেন? পদ্মজা মাথা তুলে তাকালো। পদ্মজার চোখের দৃষ্টিতে আমি এলোমেলো হয়ে গেল, বুক প্রবলভাবে কাঁপতে থাকলো। পদ্মজার দৃষ্টির জাল আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তাকে। সে বিছানার উপর বসল, বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। অথচ পদ্মজা নির্লিপ্ত। পদ্মজার নাকের নাকফুলটা জল জল করছে। নাকফুলটি বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল। নাকফুলে গেঁথে দিয়েছিল জনম জনমের ভালোবাসা। অথচ এখন সেই ভালোবাসা বিষের দানার মতো রূপ নিয়েছে। পদ্মজা এক হাতে মাথা ঠেকিয়ে কাঁদো কাঁদো সরে বলল, আমি কিছু পেলাম না জীবনে। আব্বার অবহেলা আর নোংরা কথা শুনে কাটিয়েছি 16টা বছর। তারপর আমার মা আমাকে ছেড়ে চলে গেল। সে হচ্ছে আর এক বিশ্বাসঘাতক। শেষ লাইনটায় খুব অভিমান প্রকাশ পায়। পদ্মজা গলার জোর বাড়িয়ে বিশ্বাসঘাতক শব্দটি উচ্চারণ করল। আমির চট করে বলল, উনি বিশ্বাসঘাতক নন। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো 2 হাতে খামটে ধরে মেঝে। আমিরের দিকে রক্ত চোখে তাকায়।
তার বুক থেকে আঁচল মেঝেতে পড়ে। সে রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল, করেছে করেছে, সব কিছুর জন্য আমার মা দায়ী। সব ভুল আমার মায়ের। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে আগুনে ঠেলে দিয়েছে, নিজে চলে গেছে। ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে আগলে রাখবেন, যাই হয়ে যাক সব আমাকে বলবে। কিন্তু আম্মা একটা কথাও রাখেনি কোনো কথা। প্রতারক, বিশ্বাসঘাতক। সব দোষ আমার মায়ের, সব দোষ। পদ্মজা অস্থির হয়ে পড়েছে, তার নিঃশ্বাস এলোমেলো। সে বিপর্যস্ত। কাঁদতে কাঁদতে হুট করে আমিরের দিকে তাকিয়ে সে হাসল, বলল, সবাই কি ভেবেছে? আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে? আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। কাঁদবো না বলেও আবার কাঁদতে শুরু করলো। কষ্টের মাত্রা বেড়ে গেল। মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে তার জীবনে ছোট মানুষ ছোট ঘটনাগুলোকে বড় করে ভাবতে থাকে, সারাক্ষণ বিলাপ করে আর কাঁদে। পদ্মজার অবস্থা এখন ওরকমই। সে তার চেনা সত্তা থেকে বেরিয়ে পড়েছে। পদ্মজার কান্না শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলতে চাইছে, পদ্মবতী, কান্না থামাও, কান্না থামাও তুমি, আমি সহ্য করতে পারছি না। এত কেন কষ্ট তোমার? তুমি পদ্মবতী নাকি কষ্টবতী? মনের কথা মনেই রয়ে গেল। আমির পারল না কিছু বলতে। সে বিছানার মাঝে গিয়ে বসল। দুহাতে নিজের মাথার চুল টেনে সে যেন অদৃশ্য কোনো দুহাতে নিজের মাথার চুল টেনে ধরে। ঘন ঘন নিঃশ্বাস নেয়। আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে। সে যেন অদৃশ্য কোনো শেকলে বন্দি। পদ্মজয় আর্তনাদ, বিলাপ, গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমির টের পাচ্ছে। আর টের পাচ্ছে বলেই মনে হচ্ছে তার মস্তিষ্ক কেউ যেন রড দিয়ে পেটাচ্ছে। সে জানালার বাইরে তাকায়। রাতে লক্ষ্য তারাতেও যেন বেদনার গুঞ্জন। হৃদয়ের শহর খা খা করছে। ইচ্ছে হচ্ছে অন্যবারের মতো পালিয়ে যেতে, কিন্তু আজ সে পালাবে না। সে পালাতে চায় না। তার ভেতরটা তীর তীর করে কাঁপছে। মোলায়েম বাতাসে ঝংকারে রগে রগে শিরশির অনুভূতি হচ্ছে। আমির পদ্মজার দিকে তাকায়। নিজের মাথার চুল আরো জোরে টেনে ধরে। পদ্মজা পা ছড়িয়ে বসল। দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুজল। আমির পদ্মজার উপর চোখ রেখে নিজের হাত কামড়ে ধরে। সে নিজেকে প্রশ্ন করে, সে কি নিজের সিদ্ধান্তে অটল? হ্যাঁ না, হ্যাঁ না, একটা সিদ্ধান্তের ব্যবধান মাত্র। তাহলে মনের যুদ্ধের সমাপ্তি। খুব দ্রুত উত্তর আসে হ্যাঁ। মুহূর্তে অদৃশ্য ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। পৃথিবীর সব ফুল জেগে ওঠে। শান্ত সমুদ্রের কেউ যেন বিকট শব্দ তুলে আশ্রে পড়ের তীরে। আমির বিছানা থেকে নেমে পদ্মজার দুই বাহু চেপে ধরে দাঁড় করায়। পদ্মজা দরজার বাইরে তাকিয়ে আছে। তার বারবার হ্যালোসিনেশন হচ্ছে। একবার পূর্ণাকে দেখছে তো আর একবার পারিজাকে। দুজনই রক্তাক্ত অবস্থায় তার সামনে আসে। পদ্মজা খামচে ধরে আমিরের চোখ মুখ, নখের আঁচড়ে গাল ছিঁড়ে নেয়। আমির তার দুই হাতে পদ্মজাকে বুকের সাথে চেপে ধরল। পদ্মজা আবার কান্না শুরু করে। আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, একটু শান্ত হও, একটু। পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি, এখন টের পাচ্ছে। সে এক ঝটকা আমিরের হাত দূরে সরিয়ে দেয়। তারপর বিছানার মাঝে গিয়ে বসল। আমির পদ্মজার সামনে এসে বসে। আমিরের মুখটা দেখে মনে পড়ে যায় প্রথম দিনের কথা, যেদিন পাতালে আমিরের সাথে প্রথম দেখা হয়েছিল। আমির নগ্ন মেয়েগুলোকে বেল্ট দিয়ে পিটাচ্ছিল। পদ্মজার রক্ত ছলকে উঠে। তার বোনের সাথেও কেমন হয়েছে কিছু বুঝে ওঠার পূর্বে পদ্মজা আমিরের গলা চেপে ধরল। আমির হকচকে গেলেও বাধা দিল না। পদ্মজা আমিরের মুখের উপর ঝুঁকে কিছু একটা বিড়বিড় করে, যা অস্পষ্ট। বিড়বিড় করতে করতে শরীরের সবটুকু শক্তি দিয়ে দুই হাতে আমিরের গলা চেপে ধরে রাখে। আমির গলায় প্রচণ্ড চাপ অনুভব করে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখ বুঝতেই যন্ত্রণার চোখ থেকে জল বেরিয়ে আসে। পদ্মজা আমিরের গলা ছেড়ে দিল, দূরে সরে বসল।
আমিরের শুকিয়ে যাওয়া মুখটা দেখে ফিক করে হেসে দিল, তারপর আবার নীরব হয়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে হেমলতার মৃত মুখ, পারিজার মৃত মুখ, পূর্ণার মৃত মুখ। পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে। এই তো, তার চেয়ে মাত্র কয়েক দূরেই সেই গাছটা। পারিজা একটা বাড়ির ছাদে বসে আছে, তার গলা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। পদ্মজা থম মেরে সেখানেই তাকিয়ে রইল, অদ্ভুত স্বরে কেঁদে উঠল। আমির নিজেকে ধাতস্থ করতে সময় নিল। পদ্মজা কান্না থামিয়ে অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। সে কিছু দেখছে। আমির পদ্মজার কাছে এসে বসে। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে দেয়। পদ্মজার মুখের উপর কয়টা চুল উড়ে বেড়াচ্ছে। আমির অবাধ্য চুলগুলোকে পদ্মজার কানে গুঁজে দিল। পদ্মজার চোখ, নাক, গাল, ঠোঁট পর্যবেক্ষণ করে আমি রুখে দিল অতীতে। গল্পটা ভীষণ ব্যক্তিগত। পদ্মজা একবার বিরক্ত হয়ে রাগে স্বরে বলেছিল, আর একটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। আমির পদ্মজার কথায় থমকে যায়। তখন ঢাকায় নতুন নতুন তাদের সংসার। পদ্মজা ভার্সিটিতে পড়ছে, আগামীকাল তার পরীক্ষা, তাই সে পড়ছিল। কিন্তু আমির সেদিন বাড়িতে ছিল আর সারাক্ষণ পদ্মজাকে বিরক্ত করে যাচ্ছিল। পদ্মজার মুখের সামনে গিয়ে একবার নাকে চুমু দেয়, তো আর একবার গালে। বারংবার পদ্মজা পড়ার খেই হারিয়ে ফেলছিল। সে ভীষণ রেগে যায় আর কথাটা বলে ফেলে। আমির তো বরাবরই রাগী। সে তাৎক্ষণিক রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা সময় বাড়ি ফেরে, তাও পদ্মজার সাথে কথা বলে না। পদ্মজা তো অবাক। সে কথা বলতে গেলে হু হা ছাড়া আমির কিছু বলে না। পদ্মজা মুখে কিছু বলতে লজ্জা পায়, তাই সে বিভিন্নভাবে আমিরের আকর্ষণ করার চেষ্টা করছে। আমির প্রথম পদক্ষেপেই নরম হয়ে গেলেও প্রকাশ করল না। সে গম্ভীর হয়ে বসে থাকে, চুপচাপ খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। অথচ অন্যবার পদ্মজাকে টেনে নিয়ে যায়, তারপর একসাথে ঘুমায়। আমিরের আচরণে পদ্মজা মনে ব্যথা পায়। একটা কথার জন্য এরকম কেউ করে? পদ্মজা অভিমানে বৈঠকখানায় বসে থাকে। আমির এদিকে চিন্তিত, রাত বাজছে, পদ্মজা আসছে না কেন? সে ভাবল পদ্মজা এসে ইনিয়ে বিনিয়ে কথা বলে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে। তখন সে কিছু একটা চেয়ে বসবে, কিন্তু তার অর্ধাঙ্গিনী তো ঘরেই আসছে না। আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পদ্মজা সোফায় গাল ফুলিয়ে থম মেরে বসে আছে। রাগ ভাঙানোর বদলে উল্টো রাগ করে বসে আছে। কি অদ্ভুত! আমির খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, রাত কয়টা বাজে? কারো খবর আছে? কেউ কি ঘরে যাবে না? পদ্মজা অভিমানে স্বরে বলল, কেউ তাকে পাত্তা না দিলে সে কেন ঘরে যাবে? আমির হেসে ফেলল। সে পদ্মজার সামনে এসে বসে। পদ্মজার চোখে জল চিকচিক করছে। আমির পদ্মজার হাতে চুমু দিয়ে বলল, কি বাচ্চা কাচ্চা বিয়ে করলাম রে, একটুতেই কেঁদে দেয়। তো ছেড়ে দিন না। আমিরের চোখ দুটি বড় বড় হয়ে যায়। পদ্মজা এত কথা কবে শিখল? কি অভিমান তার! আমির হাসি দীর্ঘ করল। পদ্মজার মুখের উপর ঝুঁকে বলল, মৃত্যুর আগে ছাড়ছি না। পরপারে যদি আবার দেখা হয়, তখনও তোমার পিছু নিব। আমিরকে মুখের উপর ঝুঁকতে দেখে পদ্মজা লজ্জা পেয়ে যায়। ও বাড়ির প্রতিটি তাদের ভালোবাসার সাক্ষী। সবখানে ভালোবাসা লেপ্টে লেপ্টে আছে। আমির বর্তমানে ফিরে আসে। সে রান্নাঘরে যায়। লতিফাকে বলে, গরম পানি আর ছোট তোয়ালে নিয়ে আসো। পদ্মজার মাথাটা ভীষণ ব্যথা করছে। তার চোখ দুটির ওপরে যেন ভারী পর্দা টানল। এই জগতে কিছু দেখছে না। সে চোখ বুঝল। তার হাঁটু থেকে পা অবধি কাদা লেগে আছে। আমির ভেজা তোয়ালে দিয়ে পদ্মজার হাত পা মুছে দিল। তারপর লতিফাকে ডেকে আনে। লতিফা পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়। সে পদ্মজাকে নিয়ে উদ্বিগ্ন। আমির লতিফাকে বলল, কয়দিনে ঠিক হয়ে যাবে। শোন, তোর সাথে কিছু কথা আছে। লতিফা উৎসুক হয়ে তাকায়। আমির বলল, পদ্মজার যত্ন নিবি। রাধাপুরের রঞ্জন মিয়ারে চিনিস না? লতিফা বলল, চিনি। উনি নিজের হাতে বাদামের তেল বানান, খাঁটি বাদামের তেল। পদ্মজা চুলে বাদামের তেল দেয়। ওনার কাছ থেকে সবসময় বাদামের তেল আনবি। আর ওর পিঠের হাড়ে মাঝে মাঝে ব্যথা হয়। ছোটবেলায় কোথাও আঘাত পেয়েছে।
যখন ঝুঁকে ঝুঁকে হাঁটবে বুঝবি পিঠের হাড়ে যন্ত্রণা হচ্ছে। তখন ধরে নিয়ে সরিষার তেল ডলে দিবি আর গরম সেক দিবি। 3 বেলা নিজ দায়িত্বে জোর করে খাওয়াবি। আর পিঠের দিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখবি। লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে। সে প্রশ্ন করল না, বাধ্যের মতো মাথা নাড়ল। পদ্মজা আবার মিনমিনিয়ে কাঁদছে, স্পষ্ট স্বরে পূর্ণাকে ডাকছে। লতিফা পদ্মজার শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজার অর্ধনগ্ন, তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পূর্ণা, পূর্ণা, বোন আমার। লতিফা চমকে গেল। তাকে পদ্মজা পূর্ণা বলছে কেন? পদ্মজার কান্না শুনে আমির ছুটে ঘরে আসে। পদ্মজা আমিরকে দেখেই টেবিল থেকে হারিকেন নিয়ে তার উপর ছুঁড়ে মারে। তারপর চিৎকার করে বলল, খুনি, ধর্ষক, জানোয়ার, জানোয়ার। পদ্মজার চিৎকারে অন্দরমহল কেঁপে ওঠে। হারিকেনের কাচের উপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গিয়েছিল, তাই পদ্মজার চিকন তার দিয়ে সেটি জোড়া দেয়। তারের একাংশ খাড়া হয়েছিল, সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে পড়ে। আরেকটি হলে চোখ গলে যেত। সঙ্গে সঙ্গে আমির মেঝেতে বসে পড়ল। 2-3 ফোঁটা রক্ত বেরিয়ে আসে। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে আসে। পদ্মজার আগে কিরমির করতে করতে চাদর ছুঁড়ে ফেলে মাটিতে। আমির লতিফাকে বলল, পদ্মজাকে দেখ তুই। তারপর সে অন্য চোখে পথ দেখে সোজা কলপরে চলে যায়। চোখের পাশে আঘাত পেলেও চোখের ভিতর ভীষণ ব্যথা অনুভূত হচ্ছে। খলিল হৃদয় সবেমাত্র বাড়ি ফিরেছে, এসে পদ্মজার চিৎকার শুনে। পদ্মজার চিৎকার কোনো স্বাভাবিক মানুষের মতো না। তাছাড়া তারা দুজনই পদ্মজাকে ও বাড়িতে কাঁদতে দেখেনি, অস্বাভাবিক আচরণ করতে দেখেছে। খলিল রিদওয়ানকে বলল, এই সেরি পাগল হইয়া গেল নাকি? রিদওয়ান হেসে বলল, আরও আগেই হওয়ার কথা ছিল আব্বা। আমিরকে কলপারে দৌড়ে যেতে দেখে রিনু পিছনে যায়। সে কল চাপে। আমির উন্মাদের মতো চোখে পানি দিতে থাকে। তার চোখ জ্বলে যাচ্ছে। যাক, সে তো এটাই চায়, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত সব ছাড়খাড় হয়ে যাক। পদ্মজা লতিফার হাত খামচে ধরে। তার চোখ মুখ অদ্ভুত দেখাচ্ছে। সে চাপা স্বরে প্রশ্ন করল, আমার বোনকে কে খুন করেছে? কার আদেশে হয়েছে? পদ্মজার চাহনি দেখে মনে হচ্ছে লতিফা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে পদ্মজা তাকেও খুন করে ফেলবে। লতিফা পদ্মজার সাথে বাড়ি ফেরার পর রিনু লতিফার কাছে ছুটে আসে। সে যা যা শুনেছে সব লতিফাকে বলে। লতিফা এখন সব জানা সত্ত্বেও বলতে চাইছে না। সে বলল, শাড়িটা আগে ফিন্দো, ঠান্ডা লাগবো। পদ্মজা লতিফার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সে লতিফার হাত খামচে ধরে রাখা অবস্থায় বলল, কি জানো তুমি, বলো আমাকে। যতক্ষণ লতিফার মুখ থেকে কিছু না শুনবে ততক্ষণ লতিফার হাত পদ্মজা ছাড়বে না। তার নখ লতিফার হাতের চামড়া ভেদ করেছে। লতিফা সংক্ষেপে দ্রুত সব বলল। সব শুনে পদ্মজা লতিফার হাত ছেড়ে নিজের হাত ধরে নিজে খামচে ধরে। মুখ দিয়ে শব্দ জাতীয় কিছু একটা করে রাগে কাঁপতে থাকে। লতিফা ভয় পেয়ে যায়। সে পদ্মজার মাথায় হাত রাখে। পদ্মজা সেই এক হাত ঝটকায় সরিয়ে দেয়। লতিফা দূরে এসে সরে দাঁড়ায়। পদ্মজা শূন্যে তাকিয়ে নিজেকে স্থির করলো। তারপর চুপচাপ শাড়ি পরে শুয়ে পড়ে। লতিফা ধীরে পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসল। ঘণ্টাখানেক পার হওয়ার পর আমির ঘরে আসে। আমিরকে দেখে লতিফা বেরিয়ে যায়। আমির এক চোখে ঝাপসা দেখছে। সে ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসল। চোখ ঘুরিয়ে ঘরের চারপাশ দেখে আবিষ্কার করলো পুরো ঘর জুড়ে গাঢ় বিষাদের ছায়া। এ ঘরে আনন্দরা আসে না অনেক দিন। আমির দীর্ঘশ্বাস ছেড়ে পদ্মজার পায়ের আঙুল ফুটিয়ে দিল। কাঁদতে ইচ্ছে করছে তার, ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। মৃদুলের মতো হাওয়া করে যদি কান্না করা যেত। আমি ঠোঁট কামড়ে ধরে। 2 গাল বয়ে আষাঢ়ের বৃষ্টি নামে। সে বৃষ্টিতে পদ্মজার 2 পা স্নান করে। তাদের জীবনের সব সুর ছন্দ এক থাবায় কে ছিনিয়ে নিল? কেন হলো তাদের, কেন হলো না দীর্ঘ সংসার? তবে কেন হয়েছিল পাপ পবিত্রের মিলন? শূন্য অভিযোগ তুললেও উত্তর মিলল না। আমির তার চোখের জল মুছে ফেলল। তারপর পদ্মজার পাশে গিয়ে শুয়ে পড়ল। একবার ভাবলো পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরবে। তারপর আবার ভাবলো যদি পদ্মজার ঘুম ভেঙে যায়, পাশেও শুয়ে থাকতে পারবে না, তাই চুপচাপ দূরত্বে রেখে শুয়ে থাকে। শেষ রাতে পদ্মজা ঘুমের মধ্যে কেঁদে ওঠে।
সে স্বপ্নে শুধু রক্ত দেখছে, রক্তের সাগর, রক্তের নদী, রক্তের পুকুর। পদ্মজা ভয়ে চট করে চোখ খুলল। সে ঘুমাচ্ছে না, বরং বারবার পূর্ণার সাথে সাক্ষাৎ করছে। পাশ ফিরে দেখে আমি শুয়ে আছে, তার চোখ দুটি বোজা। গত দিনগুলোতে সে ঘুমোয়নি। পদ্মজার সংস্পর্শে আসতেই তাকে ঘুম জেঁকে ধরেছে। পদ্মজা আমিরকে দেখে থমকায়। আমিরের এক চোখ ফুলে গেছে। পদ্মজা আলতো করে আহত স্থান ছুঁয়ে দেয়। কি যেন মনে পড়তেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমির চোখ খুলল। সে পদ্মজার পিঠের উপর নির্বিকারভাবে চেয়ে রইল। ফজরের আজানের সুর ভেসে আসে কানে। বিষাদরাঙা ভোরের আলো ঝাঁপিয়ে পড়ে ঘরের ভেতর। আমির উঠে বসে। পদ্মজা আবার ঘুমিয়েছে। ঘুমের মাঝে বিড়বিড় করছে। আমির কান পেতে শুনে। পদ্মজা পূর্ণাকে কিছু বলছে। সে তার পায়জামার পকেট থেকে লাল খামটি বের করে বালিশের কভারের ভেতর রেখে দিল। তারপর বিছানা থেকে নেমে পদ্মজার মুখের সামনে চেয়ার নিয়ে বসল। ভোরের মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরো বিষণ্ণ দেখাচ্ছে। আমির সাবধানে পদ্মজার কপালে চুমু দিল, হাতে চুমু দিল। তারপর মিষ্টি করে হেসে বলল, তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আবার তোমার পিছু নিব।